ওকে, ওয়ার্কশিট যেটা আছে আমাদের এখান থেকে ট্রায়াল ব্যালেন্স একটা কোশ্চেনে দেওয়া থাকতে পারে। এই কোশ্চেনের উপর ডিপেন্ড করে আমাদের ওয়ার্কশিটও দিতে পারে, আমাদের ইনকাম স্টেটমেন্টও দিতে পারে, ঠিক আছে, বা ওনার সিকিউরিটি ব্যালেন্স শিট এগুলো দিতে পারে। মোট কথা ট্রায়াল ব্যালেন্স থেকে এই তিন টাইপসের কোশ্চেন তারা করতে পারে। তো আজকে আমরা একটা কোশ্চেন ধরলাম, এখান থেকে জাস্ট আমরা ট্রায়াল ব্যালেন্সটা একটু ক্লিয়ার করব। ওকে, তো ট্রায়াল ব্যালেন্স ট্রায়াল ব্যালেন্স বলতেছি, ওয়ার্কশিটে ক্লিয়ার করব। এখানে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, অনেকগুলো প্রায় 20-21টা এখানে এন্ট্রি দেওয়া আছে, সাথে 4টার মতো এখানে অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। আচ্ছা, তো ওয়ার্কশিট খুব ইজিলি করা যাবে যদি এই অ্যাডজাস্টমেন্ট গুলো বোঝা যায়, এই অ্যাডজাস্টমেন্ট গুলোর জাবেদা যদি করা যায়। ইনস্ট্রাকশনে দেখো 4টা ইনস্ট্রাকশন দিল, যে প্রথমে ওয়ার্কশিটটা আমাদের ক্লিয়ার করতে বলতেছে, এরপরে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি, ব্যালেন্স শিট এগুলো করতে বলতেছে। তারপর বললো অ্যাডজাস্টমেন্ট যেগুলো আছে সি নাম্বারে এদের জাবেদাগুলো করতে, দেন ক্লোজিং এন্ট্রিস। তো ওয়ার্কশিটটা যাতে আমরা ইজিলি করতে পারি, তাই অ্যাডজাস্টমেন্টের যে জাবেদাগুলো আছে আমরা আজকে এটা সহ করব। তো এটা সহ যদি বুঝতে পারি তাহলে প্রসেসটা বুঝতে পারবো যে কিভাবে আসলে ওয়ার্কশিটটা আরামসে করা যায়। তাহলে এখানে দেখো অ্যাডজাস্টমেন্টের মধ্যে 4টা অ্যাডজাস্টমেন্টের মধ্যে ফার্স্ট একটা বললো যে স্টোর সাপ্লাইজ অন হ্যান্ড টোটাল হচ্ছে 2500। তাহলে আমরা দেখি আমার এই যে রেওয়া মিল, পুরাতন যে রেওয়া মিল, এখানে বললো আমার স্টোরে কিছু সাপ্লাইজ ছিল প্রায় 6200 টাকার সাপ্লাইজ আমার কাছে ছিল। হ্যাঁ, তাহলে এখন বলতেছে যে না, আমার হাতে এখন 2500 টাকার আছে। তার মানে 6200 থেকে 2500 যদি আমরা বাদ দেই, আমরা কিন্তু 3700 টাকার সাপ্লাইজ খরচ করে ফেলছি। ঠিক আছে, তাহলে এই যে সাপ্লাইজ খরচ করলাম, এই খরচের জন্য আমার সাপ্লাইজ কমেও গেল। তাহলে যতটুকু খরচ করলাম সেই সাপ্লাইজ এক্সপেন্সটা আমার জন্য ডেবিট হবে। আর এই ডেবিট হওয়ার কারণে, খরচ হওয়ার কারণে আমার যে সাপ্লাইজ কমে গেল, এই সাপ্লাইজটা আমার জন্য ক্রেডিট হবে। ঠিক আছে, কত? 3700। তাহলে এটার জন্য আমরা একটা জার্নাল দিয়ে দিই। আমি একটু এখানে লিখতেছি যে আমার সাপ্লাইজ এক্সপেন্স যেটা সেটা আমার জন্য কি হবে? ডেবিট হবে। আর আমার যে সাপ্লাইজ, শুধু সাপ্লাইজ না, এটা সম্ভবত স্টোর সাপ্লাইজ ছিল না? হ্যাঁ, স্টোর সাপ্লাইজ যেটা ছিল, তাহলে স্টোর সাপ্লাইজ আমরা ডেবিট করে দিব। আর এখানে স্টোর সাপ্লাইজ আমরা ক্রেডিট করে দেব। ওকে, কত টাকা হবে? যত টাকার আমরা ইউজ করছি, 6200 টাকার ছিল, 2500 টাকার আছে, তার মানে মাইনাস ফিগার 3700 টাকার আমরা প্রায় খরচ করে ফেলছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফার্স্টেরটার জাবেদা। আচ্ছা, এরপরে আসি সেকেন্ড যেটা, সেটা বলতেছে ডেপ্রিসিয়েশন। 9000 টাকা হচ্ছে আমার স্টোর ইকুইপমেন্টের উপরে, 5000 টাকা হচ্ছে ডেলিভারি ইকুইপমেন্টের উপরে। তাহলে সম্পদ কিন্তু আমার এখানে দুইটা। হ্যাঁ, এই যে আমার স্টোর ইকুইপমেন্ট একটা, ডেলিভারি ইকুইপমেন্ট একটা। তাহলে স্টোর ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন আমার 9000, ডেলিভারি ইকুইপমেন্টের আমার 5000। তাহলে ডেপ্রিসিয়েশন যদি হয়, সেটার জাবেদা আমরা কি দেই? জাবেদা আমরা দেই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমার জন্য ডেবিট হচ্ছে, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা, সেটা আমার জন্য ক্রেডিট হচ্ছে। কিন্তু প্রবলেম হচ্ছে ডেপ্রিসিয়েশন তো দুটো, শুধু ডেপ্রিসিয়েশন লিখলে কিন্তু বোঝা যাবে না যে কার জন্য দিচ্ছি। তাহলে আমরা একটু স্পেসিফিক করব যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। আচ্ছা, কার জন্য ডেপ্রিসিয়েশনটা প্রথম আমরা দিচ্ছি? প্রথম ডেপ্রিসিয়েশনটা দিচ্ছি স্টোর ইকুইপমেন্টের জন্য। তাহলে আমি একটু শর্ট করে লিখি, কেমন? স্টোর ইকুইপমেন্ট, সেটা আমার জন্য কি হবে? ডেবিট হবে। আর ডেপ্রিসিয়েশনের এগেইনস্টে কি হয়? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বানানটা কি হবে? এ ডাবল সি ইউ এম ইউ এল এ টি ই ডি। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, সেটা কার জন্য? সেটা হচ্ছে আমার স্টোর ইকুইপমেন্টের জন্য। আচ্ছা, তাহলে এটাও কি হবে? আমার জন্য ক্রেডিট হবে, বিপরীত সম্পত্তি। কত টাকা? সেটা হচ্ছে 9000 টাকা। শুধু এই ডেপ্রিসিয়েশনটার জন্য ফার্স্ট এন্ট্রিটা আমরা দিচ্ছি। তাহলে 9000 টাকা আমরা এখানে এন্টার করে দিই, যে 9000 টাকা আমার ডেপ্রিসিয়েশন, আর এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে আমার 9000 টাকা গেল স্টোর এক্সপেন্সের জন্য। এবার ডেলিভারি ইকুইপমেন্টের জন্য যদি ডেপ্রিসিয়েশন 5000 ধরতে যাই, সেম হবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমার জন্য কি হবে? ক্রেডিট হবে। তবে আমি জাস্ট এখানে ওই যে স্টোর ইকুইপমেন্টের জায়গায় আমি ডেলিভারি ইকুইপমেন্টটা লিখে দিব। হ্যাঁ, তোমরা একটু ফুল ফর্মে লিখে নিও, আমি সময়ের জন্য শর্ট ফর্ম লিখতেছি। কত টাকা? সেটা হচ্ছে যে আমার
5,000 টাকা। ওকে, ডেপ্রিসিয়েশন গেল। এরপরে ইন্টারেস্ট 4,080, যেটা নোটস পেয়েবলের এগেনস্ট আমার দেওয়ার কথা। নোটস পেয়েবল মানে প্রদেয় হিসাব বা প্রদেয় নোট, যে নোটের টাকা আমি পরিশোধ করব। তাহলে এই নোটের উপরে কোনো সুদ থাকলে সেটাও আমি পরিশোধ করব। কিন্তু অকওয়ার্ড শব্দের মানে হচ্ছে, বা অকওয়ার্ড শব্দের মানে হচ্ছে বকেয়া। ইন্টারেস্ট সুদ দেওয়ার কথা ছিল, সেটা আমি দেই নেই, বকেয়া। তাহলে ইন্টারেস্ট আমার জন্য খরচ, তো ইন্টারেস্ট এক্সপেন্স আমার জন্য ডেবিট হবে। কিন্তু যেহেতু পেমেন্ট আমি এখনো করি নাই, তাহলে ইন্টারেস্ট পেয়েবল আমার জন্য ক্রেডিট হবে 4,080 টাকা। তাহলে কিভাবে লিখবো যে ইন্টারেস্ট এক্সপেন্স আমার জন্য ডেবিট হবে, আর ইন্টারেস্ট পেয়েবল যেটা, সেটা আমার জন্য ক্রেডিট হবে। ঠিক আছে, কত ছিল? 4,080। তাহলে 4,080 এখানে, আর এখানেও 4,080। এটা হচ্ছে ইন্টারেস্ট রেটটা। লাস্ট যেটা, সেটা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। দেখো, আমরা এর আগেও পড়ছিলাম যে হিসাব যে সংরক্ষণ করি সেখানে দুই ধরনের পদ্ধতি আছে, একটা হচ্ছে পিরিয়ডিক মেথড, একটা হচ্ছে পারপেচুয়াল মেথড। পিরিয়ডিক মেথডে যখন আমরা পণ্য কিনি সেটা আমরা ক্রয় হিসাব বা ব্যয়তে লিপিবদ্ধ করি, কিন্তু পারপেচুয়ালে যখন আমরা পণ্য কিনি সেটাকে আমরা মজুদে লিখি। তো এখানে রেওয়া মিলের হিসাবে আমার মজুদ ছিল 44,700, ঠিক আছে, কিন্তু এখন বলতেছে যে মজুদ আমার 34,400। তার মানে 300 টাকার মজুদ কিন্তু কমে গেছে। তো মজুদ কমে কিভাবে? বিক্রির মাধ্যমে। তো বিক্রি করলে যদি মজুদ কমে যায়, আমাদের একটা জিনিস পড়ানো হতো যে প্রত্যেকটা বিক্রিতে আয় হয়, তো সেই পরিমাণ কিন্তু আবার ব্যয়ও হয়, আয়ের সাথে সাথে ব্যয়ও বাড়ে। তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি যদি আমার কমে যায়, তাহলে আমার কি ব্যয় দেখাতে হবে? যে ব্যয় দেখাতে হবে সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। ঠিক আছে, আমি আগের লেনদেনের দিকে যাচ্ছি না, যেহেতু মেইন টপিক আমাদের আজকে ওয়ার্কশিট। তাহলে কস্ট অফ গুডস সোল্ড, যেটা আমার বিক্রিত পণ্যের ব্যয়, সেটা আমার জন্য ডেবিট হবে। আর এই কস্ট অফ গুডস সোল্ড এর জন্য কিন্তু আমার মার্চেন্ডাইজ প্রোডাক্ট কি হচ্ছে? কমে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমার জন্য কি হবে? ক্রেডিট হবে। কত টাকা? 300 টাকার প্রোডাক্ট আমার কাছ থেকে কমে গেছে। এই হচ্ছে আমার যে অ্যাডজাস্টমেন্ট যেগুলো দেয়া ছিল, এই যে এখানে 4টা অ্যাডজাস্টমেন্ট দেয়া ছিল, এই 4টা অ্যাডজাস্টমেন্টের জাবেদা। ঠিক আছে, কারো কোনো জাবেদায়, এই 4টা জাবেদা কোনো প্রবলেম আছে যে বুঝতে পারি না এখানে এটা কিভাবে হলো? থাকলে একটু তাড়াতাড়ি কোশ্চেন করো। নাম্বারটা একটু বুঝে দিতে। কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার। 3 নাম্বার, এটা হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে, এখন এই যে সুদের যে বিষয়টা, হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার পারপেচুয়াল মেথড। ঠিক আছে, কিভাবে বুঝলাম? ওই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি দেখে। আচ্ছা, ইন্টারেস্টের যে বিষয়টা, সুদ দেওয়াও যেতে পারে, নেওয়াও যেতে পারে। ঠিক আছে, এখন এটা দিচ্ছি না নিচ্ছে, সেটা আমি বুঝলাম এইখানে এসে। নোটস পেয়েবল মানে একটা প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব মানে টাকা আমি দিব, তাহলে টাকা যদি আমাকে পেমেন্ট করতে হয়, সুদও আমাকেই পেমেন্ট করতে হবে। তো এখানে এই যে অকওয়ার্ড শব্দটা না, অকওয়ার্ড শব্দের মানে হচ্ছে বকেয়া। ইন্টারেস্ট অকওয়ার্ড মানে বকেয়া সুদ অথবা সুদ বকেয়া, যে সুদের টাকা আমি এখনো পরিশোধ করিনি। তাহলে সুদ আমার জন্য কি? এক প্রকার ব্যয়। এই কারণে ইন্টারেস্ট এক্সপেন্স আমার জন্য ডেবিট হলো। কিন্তু এই ব্যয়টা আমি এখনো করি নাই, এই কারণে ইন্টারেস্ট পেয়েবল আমার জন্য দায় হিসাব ক্রেডিট হলো। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। আচ্ছা, আর আর কারো কোনোটায়? ওকে, মুভিং অন, যদি না থাকে প্রশ্ন। এইটা হচ্ছে আমাদের পরবর্তী মেইন জিনিস, যেটা হচ্ছে একটা ওয়ার্কশিট। ঠিক আছে, ওয়ার্কশিটের মধ্যে মোটামুটি কয়টা? 10 কলামের মধ্যে আমরা করে থাকি। ট্রায়াল ব্যালেন্সের দুটো, অ্যাডজাস্টমেন্টের দুটো, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের দুটো, ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিটের। ওকে, তাহলে ওয়ার্কশিটের মধ্যে ফার্স্ট এন্ড ফরমোস্ট সবার প্রথম কাজ হচ্ছে রেওয়া মিল যেটা থাকবে, এই যে রেওয়া মিলটা, সেটা অ্যাজ ইট ইজ আমার এখানে ওয়ার্কশিটে উঠাইতে হবে। ঠিক আছে, ডেবিটেডটা ডেবিটে, ক্রেডিটেডটা ক্রেডিটে, এক্স্যাক্টলি আমরা প্রথমে উঠাই দিবা। তো এখানে তো বোঝার কিছু নাই, যা আছে রেওয়া মিল এক্স্যাক্টলি ট্রায়াল ব্যালেন্সের কলাম বরাবর সেটা উঠাই দিবা। সেকেন্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের, যেগুলো উঠানো। এই যে জাবেদাটা যদি আগে করে থাকো বা বুঝে থাকো, তাহলে দেখবে যে অ্যাডজাস্টমেন্টের এখানে করা বা ওয়ার্কশিট এটা করা কতটা ইজি। মনে করো এই যে আমার এখানে কিছু পরিমাণ অ্যাকাউন্টস আছে বা ট্রানজাকশন আছে, এই যে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি।
মনে করো প্রত্যেকটা তোমার এক একটা অ্যাকাউন্ট যার জন্য তুমি একটা একটা বই বা খাতা খুলে রাখছো, মানে তোমার ক্যাশের জন্য একটা খাতা আছে, ক্যাশ যত আসে যায় তুমি ওই খাতায় লিখো। তোমার ডেলিভারি ইকুইপমেন্টের জন্য একটা খাতা আছে, যত আসে যায় ওখানে লিখো। অ্যাকাউন্টস পেয়েবলের জন্য একটা খাতা আছে, যত আসে যায় ওখানে লিখো। ঠিক আছে? তাহলে এই যে আহ, খাতা যেটা থাকবে, অ্যাকাউন্টস পেয়েবলের জন্য একটা খাতা যদি খোলা থাকে, সেকেন্ড টাইম কি কখনো অ্যাকাউন্টস পেয়েবলের লেনদেন বাড়লে তুমি কি খাতা আবার বাড়ানো শুরু করবা, না ওই এক খাতার মধ্যেই লিখবা? হুম, কেউ একজন একটা আনসার করিও। একটু রেসপন্স না করলে, ইন্টারেক্টিভ না করলে হচ্ছে না, আমি বুঝতেছি না কেউ শুনে কি শুনে না। প্রশ্ন কি করছিলি? প্রশ্নটা হচ্ছে, মনে কর এই যে সেলস, সেলসের হুম। নামে মনে কর যে আমার একটা বই আছে, যে বইয়ের মধ্যে আমি যাবতীয় ক্রয় বিক্রয় লিখি। ঠিক আছে? হ্যাঁ। এখন মাস পর্যন্ত, ১ মাস পর্যন্ত তো তুই বিভিন্ন ধরনের বিক্রি সেখানে লিখছস। মাস হ্যাঁ। শেষে যদি নতুন করে বিক্রি বাড়ে, বিক্রির জন্য কি আবার আলাদা একটা খাতা খোলা শুরু করবি, না ওই খাতার মধ্যেই তুই লিখবি? না না ওই খাতায় এখানে লিখবো লিখে আগে। ফেলবো। ওই খাতাটাই। তো এই জিনিসটা হ্যাঁ। হচ্ছে এরকম, আমরা অ্যাডজাস্টমেন্টের যে জাবেদাগুলো করলাম, এই জাবেদাগুলো এখন কি করব, এই অ্যাডজাস্টমেন্টে এসে পোস্টিং দিব। ঠিক আছে? তো পোস্টিং দিতে গেলে আমরা দেখব আমার এই যে অ্যাডজাস্টমেন্টের এখানে এই যে এটাও কি একটা অ্যাকাউন্ট, এটাও একটা অ্যাকাউন্ট, মানে একটা একটা খাতা। স্টোর সাপ্লাইজ এক্সপেন্স একটা খাতা, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স একটা খাতা, অ্যাকাউন্ট আর কি। দেখবো ওই অ্যাকাউন্ট এখানে আছে কিনা। যদি রেওয়া মিলের মধ্যে অলরেডি অ্যাকাউন্ট থাকে, নতুন করে অ্যাকাউন্ট খুলবো না। আর যদি না থাকে তাহলে এই নিচে কি করব, নতুন করে একটা একটা অ্যাকাউন্ট আমরা খুলবো। ঠিক আছে? তাহলে প্রথমে দেখি অ্যাডজাস্টমেন্টের প্রথম যে এন্ট্রিটা ছিল সেখান থেকে দুইটা জিনিস বের হয়েছে, একটা হচ্ছে স্টোর সাপ্লাইজ এক্সপেন্স, আর একটা হচ্ছে শুধু স্টোর সাপ্লাইজ। ঠিক আছে? তাহলে এই যে স্টোর সাপ্লাইজ এক্সপেন্স অথবা স্টোর সাপ্লাইজ, দেখবো দুইটার জন্য কোনো অ্যাকাউন্ট আমার অলরেডি আছে কিনা। এখানে দেখি আমার শুধু স্টোর সাপ্লাইজ এর জন্য অ্যাকাউন্ট আছে, কিন্তু স্টোর সাপ্লাইজ এক্সপেন্স নামে কোনো অ্যাকাউন্ট নাই। তাহলে আমি টাকাটা বসাবো কোথায়? এই কারণে এই যে নিচে কি করব, একটা অ্যাকাউন্ট আমি খুলবো স্টোর সাপ্লাইজ এক্সপেন্স এর নামে। ঠিক আছে? এটা বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে আমরা এখন কি করলাম দেখো, এখানে একটা ডেবিট আছে, একটা ক্রেডিট আছে এই অ্যামাউন্ট থেকে। হ্যাঁ, এখন ডেবিটের জন্য আমার একটা ঘর আছে এই যে এখানে, এই যে 22 নম্বরে, এবং ক্রেডিটের জন্য একটা ঘর আছে। তাহলে এখন আমি ঘর যেহেতু আছে তো টাকাটা আমি শিফট করে দিই। ঠিক আছে? আমার স্টোর সাপ্লাইজ এক্সপেন্স 3700 ডেবিট, স্টোর সাপ্লাই 3700 ক্রেডিট। তাহলে এখন টাকা বসবে কোথায়, এই অ্যাডজাস্টমেন্টের ডেবিট ক্রেডিট কলাম বরাবর। ঠিক আছে? আমি এইখানে নিচে আসবো, দেখলাম যে আমার স্টোর সাপ্লাইজ এক্সপেন্স আছে, ডেবিট ছিল, আমি ডেবিট বরাবর এই যে ঠিক অ্যাডজাস্টমেন্টের ডেবিট বরাবর টাকাটা বসাইলাম। ঠিক আছে? আমি একটু মার্ক করে দেখাই যাতে পরবর্তীতে ইজি হয়। ওকে, ঠিক আছে? স্টোর সাপ্লাইজ ডেবিট বরাবর টাকাটা বসলো, আর স্টোর সাপ এখানে যে ক্রেডিট বরাবর কি হবে, আবার টাকাটা বসে যাবে দুই জায়গায়, অর্থাৎ অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে একবার বসবে, অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট পাশে একবার বসবে। একটু দেখো, স্টোর সাপ্লাইজ এক্সপেন্স আমার জন্য ডেবিট অ্যাডজাস্টমেন্ট বরাবর আছে, শুধু স্টোর সাপ্লাইজ আমার জন্য ক্রেডিট, সেটা অ্যাডজাস্টমেন্ট বরাবরই আছে। পোস্টিংটা কিভাবে দিচ্ছি নোট করবা। এরপরে ২ নাম্বার যেটা, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। সেটা কি, স্টোর ইকুইপমেন্টের জন্য। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, সেটাও স্টোর ইকুইপমেন্টের জন্য। দেখবো দুইটার জন্য আমার ঘর খোলা আছে কিনা। আমার এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, স্টোর ইকুইপমেন্টের জন্য অলরেডি একটা ঘর আছে, তাহলে নতুন করে ঘর খুলতে হবে না। কিন্তু এই যে ডেপ্রিসিয়েশন হলো সেটার জন্য কিন্তু ঘর নাই, এই কারণে এখানে একটা আমি ঘর খুললাম। ঠিক আছে? তাহলে এখন ডেপ্রিসিয়েশনের জন্য একটা ঘর আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের জন্য একটা ঘর আছে। এবার আমি অ্যাডজাস্টমেন্ট বরাবর টাকাগুলো শিফট করতে পারি। কত টাকা, আমার ৯০০০ টাকা হলো। আচ্ছা, তাহলে এই যে ৯০০০ টাকা আমি আনি, প্রথমে কি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমার ডেবিট বরাবর, এই যে অ্যাডজাস্টমেন্টের ডেবিট বরাবর আমার ৯০০০ টাকা বসলো। এরপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দুইটা আছে কিন্তু খেয়াল করবা। ঠিক আছে? এই যে আমরা ইকুইপমেন্টেরটা করতেছি, তাহলে ক্রেডিট বরাবর এখানে ৯০০০ টাকা বসে গেল। ঠিক আছে? তারপরে আসি, আরেকটা ডেপ্রিসিয়েশন বাদ রয়ে গেছে, সেটা কার, ডেলিভারি ইকুইপমেন্টের জন্য। তাহলে ডেলিভারি ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন একটা আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন একটা আছে। খুঁজি দুইটা অ্যাকাউন্ট আছে কিনা। এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের জন্য অ্যাকাউন্ট আছে, বাট ডেপ্রিসিয়েশনের জন্য নাই। তাহলে এই যে ডেপ্রিসিয়েশনের জন্য একটা অ্যাকাউন্ট করলাম। এখন
ডেলিভারি ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশনেরও ঘর আছে, ডেলিভারি ইকুইপমেন্টের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনও ঘর আছে। তাহলে এখন আমরা টাকাগুলো শিফট করি। কত টাকা? ৫,০০০ টাকা। তাহলে প্রথমে আমার ডেলিভারি এক্সপেন্স যেটা বা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স সেটা ৫,০০০ ডেবিট হবে। তাহলে অ্যাডজাস্টমেন্টের ডেবিট বরাবর আমি টাকাটা বসাচ্ছি। একটু খেয়াল করো কোথা থেকে কিভাবে আসতেছি, কই আসতেছি। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা সেটা এখানে বসে যাবে ৫,০০০ টাকা। ঠিক আছে? যতটুকু পরিমাণ আমার ডেবিট হচ্ছে ততটুকু পরিমাণ কিন্তু ক্রেডিটও হচ্ছে। এটা মাথায় রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমার এই যে অ্যাডজাস্টমেন্ট বরাবর দেখো ৩টা ডেবিটে যতটুকু টাকা ৩টা ক্রেডিটেও কি ঠিক ততটুকু টাকা। তাহলে ডেবিট ক্রেডিট আমার সমান হচ্ছে। এরপরে আসি ইন্টারেস্ট এক্সপেন্স যেটা। ইন্টারেস্ট এক্সপেন্স একটা, ইন্টারেস্ট পেয়েবল একটা। একটু খেয়াল করি এই রেওয়া মিলে ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট পেয়েবল নামে কারোর জন্য কোনো কলামই নাই। তাহলে নতুন করে ২টা কলাম আমার এখানে এড করতে হবে। তাহলে এখানে ইন্টারেস্ট এক্সপেন্স এর জন্য একটা আর ইন্টারেস্ট পেয়েবল এর জন্য একটা। ব্যাস ২টা অ্যাকাউন্ট আমার হয়ে গেছে। তাহলে এখন টাকাগুলো আমরা বসাতে পারবো। কত টাকা? ৪,০৮০ টাকা। তাহলে এই যে অ্যাডজাস্টমেন্টের ডেবিট বরাবর ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ছিল আর ইন্টারেস্ট এখানে পেয়েবল আমার জন্য ক্রেডিট ছিল। তাহলে যেটা ডেবিট সেটা ডেবিট বরাবর টাকাটা বসবে, যেটা ক্রেডিট সেটা ক্রেডিট বরাবর টাকাটা বসবে। ঠিক আছে? আচ্ছা, একটু বোল্ড করে দিই যাতে বুঝতে পারো। ওকে, লাস্ট ওয়ান সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট ছিল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট ছিল। দেখি দুইটার জন্য ঘর আছে কিনা। আমার আগে থেকেই দেখি এই যে কস্ট অফ গুডস সোল্ড এর জন্য একটা ঘর আছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরির জন্য ঘর আছে। তাহলে নতুন করে আমাকে আর ঘর তৈরি করতে হবে না নিচে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড আমার ডেবিট ছিল। তাহলে এই অ্যাডজাস্টমেন্টের ডেবিট বরাবর এই কস্ট অফ গুডস সোল্ড এবং এখানে অ্যাডজাস্টমেন্টের ডেবিট বরাবর আমার এখানে ৩০০ টাকা বসে যাবে যেহেতু ডেবিট ৩০০ ছিল। আর এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট ছিল, তাহলে অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট বরাবর ৩০০ টাকা বসে যাবে। ওকে, এই হচ্ছে আমার যতগুলো অ্যাডজাস্টমেন্ট ছিল সবগুলো অ্যাডজাস্টমেন্টের আমি জাস্ট পোস্টিং দিলাম। পোস্টিং নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা দেখো। ফার্স্টে রেওয়া মিল করলাম, তারপরে হচ্ছে যে আমরা অ্যাডজাস্টমেন্টের পোস্টিং গুলো দিলাম। এই অ্যাডজাস্টমেন্টের পোস্টিং নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে করো, 2 মিনিট। আচ্ছা, আমি একটা কথা বলতে জি, চাচ্ছি। এটা নিয়ে তো কোনো প্রবলেম নেই, বাট হয় যে কি, এটার বাংলা নামগুলোর ইংরেজি গুলো প্রপারলি জানি না, বা অনেকগুলো হয় যে জানি না, যার এগুলো কারণে এগুলো ম্যাথটা আসলে তো আমরা হয়তো নাও করতে পারি। এই অ্যাকাউন্টের এই অ্যাকাউন্ট হ্যাঁ, গুলোর মানে বলতেছি আর কি যে হয়। না না এই যে এই যে অ্যাকাউন্ট যেগুলো আছে এই অ্যাকাউন্ট গুলোর বাংলা আর ইংলিশ নাম নিয়ে প্রবলেম যে। এখন তো তুমি বুঝাই দিছো যে এটা তো বুঝছি, ঠিক আছে, অনেক সময় পরীক্ষার সময় কতগুলো এন্ট্রি থাকে না, আমাদের সবগুলো নামগুলো তো জানি না। তো আমার মনে হয় যে একটু বাংলা আর ইংলিশ নামগুলো একটা শীট বা একটা ছক করে দিলে একটু ভালো হতো ভাবে। আচ্ছা দাঁড়ান, মানে এটা বা অন্যান্য সবগুলোর জন্যই। জি জি দাঁড়ান একটু দাঁড়ান। এই যে দেখেন, হোল্ড এটা কি অন। দিছিলাম আমি তো জানি না। আচ্ছা দাঁড়ান আমি আপনাকে একটু দেখাই। প্রবলি এখানে এই যে আমি এখানে লিস্ট করে দিছি সম্পদের প্রত্যেকটার ইংরেজি নাম বাংলা নাম অনেকগুলো, লায়াবিলিটিস এর তারপরে হচ্ছে যে ইনকামস এর সবগুলোর দিয়ে দিছি। ঠিক আছে, আগে থেকে দিয়ে রাখছিলাম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে থ্যাংক এই ইউ, আমি এটা দেখি নাই তো এই জন্য। ওকে এই অ্যাডজাস্টমেন্টের পোস্টিং নিয়ে কারো কোনো কোশ্চেন নেই তাহলে। তাহলে প্রথম কাজ কি, রেওয়া মিল গুলো আমরা বসালাম যেভাবে ছিল প্রশ্ন থেকে। এরপরে অ্যাডজাস্টমেন্ট গুলো আমরা বসালাম। এখানে হেল্প করছে কে? অ্যাডজাস্টমেন্টের জাবেদাগুলো। এরপর স্টেপ যেটা সেই স্টেপটা হচ্ছে যে আমরা দেখব যে ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্ট ডানে বামে, ডান থেকে বামে হিসাব করে দেখব, যোগ বিয়োগ করে নতুন একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আমরা তৈরি করব। এই যে ট্রায়াল ব্যালেন্স এটা কিন্তু আপডেটেড না। কেন? ট্রায়াল ব্যালেন্সে বলতেছি যে আমার মার্চেন্ডাইজ ছিল 44,700, কিন্তু অ্যাকচুয়ালি তো 44,700 নাই, আমার তো 44,400 আছে। তাহলে এখন এই ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্টমেন্টের যোগ বিয়োগ করে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করব। এই ট্রায়াল ব্যালেন্সটাই হবে কি আমার আপডেটেড ট্রায়াল ব্যালেন্স। ওকে, তাহলে খেয়াল রাখতে হবে কি
ডেবিটের সাথে ট্রায়াল ব্যালেন্সের ডেবিটের সাথে অ্যাডজাস্টমেন্টের যদি ডেবিট হয়, ডেবিট ডেবিট যোগ হয়ে ডেবিটে বসবে, ক্রেডিট ক্রেডিট যোগ হয়ে ক্রেডিটে বসবে, ডেবিটের সাথে ক্রেডিটের সম্পর্ক হবে মাইনাসের, মাইনাস করার পর ডেবিট অঙ্ক যদি বড় হয় তাহলে ডেবিট বসবে, ক্রেডিট অঙ্ক বড় হলে ক্রেডিটে বসবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা দেখি এখানে, যেমন এই যে 28,000 টাকা আমার ডেবিটে ছিল, তাহলে এখানে বরাবর তো অ্যাডজাস্টমেন্টে কোনো যোগ বিয়োগ নাই, তাহলে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কি হবে, আমার 28,000 টাকা বসে যাবে, তাহলে আমি এটা বসাই দিলাম। এরপরে কি 30,700 টাকা যেটা ছিল, আচ্ছা আমরা নামটা সহ দেখি, এই 30,700 টাকা তার সাথে আশেপাশে কোনো যোগ বিয়োগের নাই, যেভাবে আছে সেভাবে বসে গেল। এবার দেখো মার্চেন্ডাইজ ডেবিট হচ্ছে 44,700, কিন্তু অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট হচ্ছে 300, তাহলে কি হবে, মাইনাস হবে। 44,700 থেকে যদি তুমি 300 বাদ দাও তাহলে তোমার 44,400 হয়। ঠিক আছে, তারপর এখানে দেখো সাপ্লাইস হচ্ছে তোমার 6,200, কিন্তু এখানে ক্রেডিট হচ্ছে কত, 3,700, তাহলে 6,200 থেকে 3,700 যদি চলে যায় তাহলে তোমার আর থাকে কত, 2,500। ঠিক আছে, যোগ বিয়োগ করে ডান থেকে বামে যোগ বিয়োগ করে করে বসাচ্ছি। ইকুইপমেন্টের সাথে অ্যাডজাস্টমেন্টের কোনো কাজ নাই, তাহলে যেমন আছে তেমন বসে গেল। তারপরে দেখো এখানে আগে থেকে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন স্টোর ইকুইপমেন্টের 22,000 ছিল, এখন আরো 9,000 হয়েছে, তাহলে ক্রেডিটের সাথে ক্রেডিট যোগ হয়ে ক্রেডিটেই বসবে, তাহলে 22,000 আর 9,000 যোগ করলে কত, 31,000। ঠিক আছে, তারপরে এই যে আমার ডেলিভারি ইকুইপমেন্ট সেটা ডেবিটে আছে, তার সাথে কোনো যোগ বিয়োগ নাই, তাহলে 48,000 টাকা ডেবিটে আমার পোস্ট হয়ে যাবে। দেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেলিভারি ইকুইপমেন্টের আগে থেকে ক্রেডিট 6,000, এখন নতুন করে ক্রেডিট 5,000, তাহলে দুইটা ক্রেডিট ক্রেডিট যোগ হয়ে আমার 11,000 টাকা ক্রেডিটে বসবে। তারপরে নোটস পেয়েবল, এখানে যোগ বিয়োগের কিছু নাই, তাহলে 51,000 টাকা ক্রেডিটে পোস্টিং। অ্যাকাউন্টস পেয়েবল এটার সাথে কোনো যোগ বিয়োগের কিছু নাই, 48,000 টাকা ক্রেডিটে পোস্টিং। আমার ক্যাপিটালের সাথে কোনো কাজ নাই, তাহলে 1,10,000 টাকা ক্রেডিটে পোস্টিং। আমার ড্রয়িংস এর সাথে কোনো কাজ নাই উত্তোলনের, তাহলে ডেবিটে এটা যেভাবে আছে পোস্টিং। সেলস এর সাথে কোনো কাজ নাই যোগ বিয়োগের, যা আছে তা আমরা ক্রেডিটে পোস্ট করে দিব। তারপরে সেলস রিটার্নস এন্ড অ্যালাউন্স মানে বিক্রয় ফেরত, সেটা হচ্ছে 8,800, তার সাথে কোনো যোগ বিয়োগ নাই, বসে গেল। এখানে দেখো আমার কস্ট অফ গুডস সোল্ড আগে থেকে ডেবিটে ছিল, এখন যে 300 সেটাও ডেবিটেই আছে, তাহলে ডেবিট ডেবিট যোগ হয়ে ডেবিটেই বসবে। ঠিক আছে, তাহলে কত, আগে ছিল আমার কত, 4,97,400, তাহলে এখন 300 যোগ হইলে আমার 4,97,700 হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে স্যালারি এক্সপেন্স, এখানে কোনো যোগ বিয়োগের কাজ নাই, হুবহু বসে যাবে। তারপরে অ্যাডভার্টাইজিং এটাও 24,400 হুবহু বসে যাবে। ইউটিলিটিস এক্সপেন্স বা উপযোগ বিল যেটা আছে হুবহু বসে যাবে 14,000। তারপরে রিপেয়ার যেটা সেটাও 12,100 হুবহু বসে গেল। ডেলিভারি এক্সপেন্স 16,700 হুবহু বসে গেল। রেন্ট এক্সপেন্স যেটা 24,000 সেটাও বসে গেল, অর্থাৎ যোগ বিয়োগ না থাকলে যা আছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে বসে যাবে। এবার এই তিনটা অ্যাডজাস্টমেন্ট থেকে আসবে, এতক্ষণ যা পোস্ট হলো রেওয়া মিল থেকে অ্যাডজাস্টমেন্টের সাথে যোগ বিয়োগ হয়ে, এখন শুধু অ্যাডজাস্টমেন্টের গুলো বসবে। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্টের টাকা ডেবিট হলে সেটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিটে বসবে, অ্যাডজাস্টমেন্টের টাকা ক্রেডিট হলে সেটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিটে বসবে। তাহলে কত, প্রথমে এখানে 3,700, দেন হচ্ছে 9,000, তারপর হচ্ছে 5,000, তারপর হচ্ছে 4,080, তারপর হচ্ছে ক্রেডিটে 4,080। ওকে, এতটুকু বোঝা যাচ্ছে সবার যে কিভাবে একটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আমরা তৈরি করলাম? ইয়েস আর নো? জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে তো একটু মেইন কাজটা শুরু আমাদের। মেইন কাজটা কি, সেটা হচ্ছে এখন পোস্টিং দিব। হ্যাঁ, আমরা খেয়াল রাখতে হবে যে এইখানে যে অ্যাকাউন্টস গুলো আছে, যে লেনদেনগুলো আছে, সেগুলো হয় সম্পদ হয়, না হলে দায় হয়, না হলে আয় হয়, না হলে ব্যয় হয়, যেকোনো একটা না একটা হিসাব তো হবেই। তাহলে খেয়াল করতে হবে যে আমরা টাকাগুলো পোস্ট করব এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের টাকা, বাট অ্যাকাউন্টের নামটা এখান থেকে দেখব সে কোন হিসেবে পড়ে। অ্যাকাউন্ট গুলো যদি সম্পদ হয়, দায় হয়, মালিকানা সত্ত্ব হয়, তাহলে তার টাকাটা এইখান থেকে সরাসরি শিফট হবে ব্যালেন্স শিটের। ডেবিট থাকলে ডেবিটে বসবে, ক্রেডিট থাকলে ক্রেডিটে বসবে। কিন্তু এই অ্যাকাউন্টস গুলো যদি আয় এবং ব্যয় হয় তাহলে ইনকাম স্টেটমেন্টে বসবে। তো দেখো প্রথমে এই যে ক্যাশ, ক্যাশ আমার জন্য কি সম্পদ, তাহলে সম্পদ কোথায় বসবে, ব্যালেন্স শিটে বসবে। এখন ডেবিটে আছে না,
তাহলে সম্পদ ব্যালেন্স শিটে ডেবিটে গিয়ে বসে যাবে। অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদার আমার জন্য সম্পদ, তাহলে ডেবিটে আছে ডেবিটে গিয়ে বসে যাবে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা মজুদ পণ্য আমার জন্য সম্পদ, তাহলে এটা কি আমার ব্যালেন্স শিটে ডেবিটে গিয়ে বসে যাবে। এবারে স্টোর সাপ্লাইস, কোনো সাপ্লাইস বা সরঞ্জাম আছে সেগুলো আমার জন্য কি সম্পদ, তাহলে এখানে বসে যাবে ডেবিটে, ব্যালেন্স শিটে ডেবিটে। এরপর ইকুইপমেন্ট, সেটাও কি আমার জন্য সম্পদ, তাহলে সম্পদ হলে আমার ব্যালেন্স শিটের ডেবিটেই বসবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে বিপরীত সম্পত্তি। তাহলে বিপরীত সম্পত্তি মানে কি, সে সম্পত্তিকে হ্রাস করে। তো সম্পত্তিজনিত হিসাব ব্যালেন্স শিটেই বসবে, যেহেতু ক্রেডিট আছে ক্রেডিটেই বসে যাবে। তারপর ডেলিভারি ইকুইপমেন্ট, সেটা আমার জন্য সম্পদ, তাহলে এটাও কি ব্যালেন্স শিটের ডেবিটে বসে যাবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমার বিপরীত সম্পত্তি হিসাব, তাহলে ব্যালেন্স শিটের ক্রেডিটে বসে যাবে। নোটস পেয়েবল, সেটা আমার জন্য দায়, তাহলে ব্যালেন্স শিটের ক্রেডিটে বসবে। এরপর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, এটাও আমার জন্য দায়, ব্যালেন্স শিটের ক্রেডিটে বসবে। ক্যাপিটাল, এটা আমার জন্য মূলধন, যেটা মালিকানা সত্ত্ব হিসাব, তাহলে সেটা বসে যাবে আমার ব্যালেন্স শিটের ক্রেডিটে। আমার উত্তোলন, সেটাও মালিকানা সত্ত্ব হিসাব, তবে মালিকানা সত্ত্বকে হ্রাস করে, তাই সেটা ব্যালেন্স শিটের ডেবিটে বসবে। সেলস, বিক্রয়, বিক্রয় আমার জন্য কি কি হিসাব বলতো কেউ একজন? বিক্রয় আমার জন্য কি হিসাব? সম্পদ, আয়। আয় হিসাব, তাহলে আয় হিসাব হলে সে এখন কি হবে ইনকাম স্টেটমেন্টে গিয়ে বসবে, ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে। ঠিক আছে। তারপর সেলস আয় আয় রিটার্ন এন্ড আয় অ্যালাউন্স, সেটা আয় না, আয় হ্রাস, আয় হ্রাস করে মানে বিক্রয় ফেরত। ঠিক আছে, তাহলে সেটা ইনকাম স্টেটমেন্টের ডেবিটে বসবে। তারপর কস্ট অফ গুড সোল্ড, এটা কিন্তু আমার জন্য ব্যয়, ব্যয় হলে ইনকাম স্টেটমেন্টে ডেবিটে বসবে। দেখো কলম ঠিকঠাক মতো দেখে শুনে টাকাগুলো বসাবা। হুম, ভুলেও ডেবিটের জায়গায় ক্রেডিটে বসাই দিবা না, ইনকাম স্টেটমেন্টের জায়গায় আবার অন্য ঘরে বসাই দিবা না। তারপরে হচ্ছে স্যালারিস এক্সপেন্স, সেটা আমার জন্য ব্যয়, তাহলে ইনকাম স্টেটমেন্টের ডেবিটে বসবে। তারপরে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স মানে বিজ্ঞাপন খরচ, এটাও আমার জন্য ব্যয়, ইনকাম স্টেটমেন্টের ডেবিটে। ইউটিলিটিস এক্সপেন্স বা উপযোগ বিল, সেটাও আমার জন্য ব্যয়, ইনকাম স্টেটমেন্টের ডেবিটে। রিপেয়ার এক্সপেন্স বা মেরামত ব্যয়, সেটা আমার ইনকাম স্টেটমেন্টের ডেবিটে। ডেলিভারি এক্সপেন্স বা পরিবহন খরচ, সেটা আমার জন্য ইনকাম স্টেটমেন্টের ডেবিটে। রেন্ট এক্সপেন্স বা ভাড়া আমার জন্য কি ইনকাম স্টেটমেন্টের ডেবিটে। এরপরে আসি, এই যে দেখো আমরা টাকাগুলো কিন্তু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে নিচ্ছি, কেমন খেয়াল রাখবা। স্টোর সাপ্লাইস এক্সপেন্স, এক্সপেন্স মানেই তো ব্যয়, তাহলে আমার কি হবে ইনকাম স্টেটমেন্টের ডেবিটে গিয়ে টাকাটা বসবে। তারপরে ডেপ্রিসিয়েশন আমার জন্য একটা খরচ, অবচয় আমার জন্য খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট। এই অবচয় আমার জন্য খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট। তারপরে ইন্টারেস্ট এক্সপেন্স, সুদ ব্যয়, এটা আমার জন্য খরচ, তাহলে সেটাও কি ইনকাম স্টেটমেন্টের ডেবিটে। আর এই যে ইন্টারেস্ট পেয়েবল, এটা কিন্তু আমার জন্য দায়, তাহলে দায় হইলে আমার কোথায় যাবে ব্যালেন্স শিটের ক্রেডিটে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছো সবাই যে কিভাবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে এই অ্যাকাউন্টস এর ধরনটা হিসাব করে আমরা টাকাগুলো ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে পোস্ট করতেছি। এই জিনিসটা ক্লিয়ার? রাখুন, ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা, যদি ক্লিয়ার হয় এখন আমরা একটু সামনের ধাপে আগাই। পরের ধাপটা হচ্ছে আমাদের ইনকাম স্টেটমেন্টটার ব্যালেন্স, যেটা আছে ইনকাম স্টেটমেন্টের ডেবিট এবং ক্রেডিট, সেটাকে যোগ করা। ঠিক আছে, আমি সর্বদা একটা কথা বলি, যখন যোগ করতে যাবা টোটাল ঘর লিখার আগে মিনিমাম একটা বা দুইটা কলাম তোমরা খালি রাখবা। ঠিক আছে, সো আমি দুইটা কলাম খালি রেখে দিলাম। আচ্ছা, দুইটা কলাম খালি রেখে 29 নম্বর ঘর থেকে আমি যদি লেখা শুরু করি, তাহলে একটু দেখি আমার যে ইনকাম স্টেটমেন্ট আছে, ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট সাইডে মাত্র একটাই আছে, 7,55,000। আর এখানে ডেবিট পাশে মোটামুটি ব্যয় অনেকগুলো আছে, আমাকে দেখতে হবে যে দুই পাশ সমান হচ্ছে কিনা। যদি আয় বেশি হয়, মানে ক্রেডিট বেশি মানে কি আয় বেশি, তো ক্রেডিট বেশি যদি হয় ডেবিট কম হয়, আয় বেশি ব্যয় কম হলে মুনাফা হচ্ছে, ব্যয় বেশি আয় কম হলে ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা একটু আইডেন্টিফাই করতে হবে। ক্যালকুলেটর নিয়ে বসছো কারা? যদি ক্যালকুলেটর হাতের কাছে থাকে এই ডেবিট সাইডের যোগফলগুলো একটু আমার সাথে সাথে করো, যা আমারও ভুল হতে পারে। আমরা একটু একসাথে একটা একটা ধরি, যে ফার্স্টেটা কি 8,800, তারপরে তার সাথে যোগ করব 4,97,700। এরপরে আমরা আহ
যোগ করব 1,40,000, তার সাথে যোগ করব 24,400, তার সাথে যোগ করব 14,000, এরপরে যোগ করব 12,100, এরপরে যোগ করব 19,700, তার সাথে যোগ হবে 24,000, তার সাথে যোগ হবে 3,700, তারপরে 9,000 যোগ, দেন হচ্ছে 5,000 যোগ, দেন হচ্ছে 4,080। ঠিক আছে, 7,62,480। এটা কি তোমাদের আসছে? একজন একটু অ্যাকুরেট একটু বলো তো যে কোথাও ভুল হচ্ছে কিনা। কেউ একজন যোগটা করে থাকলে একটু রেসপন্স করো। কেউ ক্যালকুলেটর নিয়ে বসো নাই? কেউ নাই এখানে? আছে বাট ক্যালকুলেটর তো নি নাই। হ্যাঁ, তো ক্যালকুলেটরটা নাও নাও মা। এই নাও না কি রে? 7,59,480 আসার কথা, একটু ক্যালকুলেট করো, যে মেক শিওর করো 7,79,480 আসতেছে কিনা। আচ্ছা, দেখো দেখো দেখো, আমরা এই যে ভুল পাইছি। ঠিক আছে, এই যে একটু দেখো, লক্ষ্য করো কোথায় ক্যালকুলেশনে মিস্টেক হয়েছে। স্যালারিস এক্সপেন্স যেটা, সেটা ছিল 1,40,000, বাট এইখানে এসে এটা 1,04,000 বা এই যে 14,000 হয়ে গেছে। ঠিক আছে, একটা জিরো এখানে আমাদের কম বেশি হয়েছে। এই যে, ওকে ফাইন, এবার ক্যালকুলেট করো। এটা হ্যাঁ একটু করে গুলি ঠিক করতেছে। আছে, হ্যাঁ এই এটা জিনিসটা একটু করে জাস্ট গুলি করতেছে। এখান থেকে এতটুকু যদি একটু ক্যালকুলেশন করো নাও তোমরা, মাশাআল্লাহ। নাও, জি হ্যাঁ বলো। এটা একটু করে গুলি করছিলে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দেখো এখানে আমরা 8,800, তোমরা অ্যাকাউন্টিং করতে বলছো স্টুডেন্ট ক্যালকুলেটরটা ছাড়া। আচ্ছা, 8,800, তার সাথে আমরা যোগ করব 4,97,700। ঠিক আছে, তার সাথে যোগ করব 1,40,000, তার সাথে যোগ করব 24,400, আবারও যোগ চোদ্দ, মিলছে। হ্যাঁ 14,000, দেন হচ্ছে 12,100, এই যে 12,100, তারপর হচ্ছে 19,700, সরি 700, তার সাথে আবারও যোগ হবে কত 24,000, তার সাথে যোগ হবে 3,700, দেন হচ্ছে আমার 9,000, তারপরে 5,000, তারপর হচ্ছে 4,080। ওকে, তাহলে কত? আমি কি আবারও মিস্টেক করলাম? ঠিক আছে, কত আসছে তোমাদের? আমারটাও সেম। সেম 7,62,000। বলে তো গেলাম 7,62,000 কত ছিল? জি, কথা বুঝি নাই। 880, আচ্ছা, 7,62,680। 864। আচ্ছা, তাহলে এখান থেকে যোগ বিয়োগটা যদি আমরা ক্যালকুলেট করি, যে 7,62,480। ওকে, তাহলে উভয় পাশে দেখো, একটু হিসাব করো। আমার এখানে ইনকাম হচ্ছে 7,55,000। ঠিক আছে, আমার ইনকাম হচ্ছে 55,000, কিন্তু ব্যয় হচ্ছে 62,000, তাহলে অবশ্যই আমার কি হচ্ছে, লস হচ্ছে।
হ্যাঁ, ডেবিট সাইড কি আমার জন্য বড়, তাহলে যেটা বড় সেটা দিয়ে আগে উভয় পাশে হিসাবটা ক্লোজ করে নিবা। ওকে, এবার হিসাব করো তো তোমার লস কত হচ্ছে, কিভাবে বের করবা? ব্যয় যদি ৬২,০০০ হয় এখানে, আর আয় যদি ৫৫,০০০ হয়, তাহলে ৭,৬২,৪৮০ থেকে ৭,৫৫,০০০ মাইনাস করো। মাইনাস করলে তোমরা তোমাদের ক্ষতি কত হচ্ছে সেটা পেয়ে যাবা। করে দেখো তো কত আসে। ৭,৪৮০ টাকা। ৭,৪০০। তাহলে অবশ্যই এখানে কোথাও না কোথায় একটা ভুল হচ্ছে। ঠিক আছে, একটু রিচেক করা দরকার। কোশ্চেনের সাথে যদি একটু মিলাই দেখো, তাহলে হয়তো অ্যামাউন্ট ওঠানামাতে কোথাও না কোথাও ভুল হয়েছে। ঠিক আছে, আচ্ছা রিচেকটা করতে হবে, একটু দাঁড়াও। যেমন ধরো এখানে আমার ইনকাম যেটা, ইনকাম এই যে 7 লক্ষ, সেলস কত 7,55,200। তার মানে এই যে এখানে একটা গড়বড়, আমরা উঠানোর সময় এখানে ভুল করছি। ঠিক আছে, 7,55,200। কোশ্চেন কি এখানে ঠিক আছে? আমি একটু চেক করে নিই। হ্যাঁ, এই যে দেখছো, তার মানে টাইপিং মিস্টেকটা ছিল। কোশ্চেনে 7,55,200, বাট ওখানে আমরা যখন টাইপ করে লিখতে গেছিলাম 200টা আমাদের দেওয়া হয়নি, নাম্বার 1। তাহলে এই ক্লাসিক যে ক্যালকুলেশন গুলো থাকবে এগুলো একটু রিচেক করে দেখবা। 8,800 এখানে ঠিক আছে, 4,97,400, এই যে 4,97,400। এটা কি সমস্যা ছিল? এই যে দেখছো, এখানে 700 ছিল, এখানে 300 মাইনাস হয়ে এটা 400 হবে, 400। তাহলে 400। ওকে, দুইটা আমরা ঠিক করলাম। এরপরে কি কি আছে দেখি। অ্যামাউন্ট যে 1,40,040, 24,400, 14,000, 12,100, 16,700, এটা কত 19,700 কিভাবে হয়ে গেল? এই যে 16,700, 6 কে 9 করে দিছি, দেখো কত ভুল। 16,700, 16,700। কেউ একজন রেসপন্সও করে না, টাইপিং করে করে যখন মিস্টেক গুলো করতেছি চোখে পড়তেছে না, কেউ একজন তো বলবা যে 6 কে 9 করে দিছি। তারপরে কত 16,700 পরে কোথায় গেল? ডেলিভারি এক্সপেন্স, আমরা দেখি ডেলিভারি এক্সপেন্সটা কোথায়। 16,700, তারপরে 24,000। আচ্ছা, এইবার ক্যালকুলেশন করো, এবার তোমরা ক্যালকুলেশন করো। ডেবিট সাইডে কত আসে দেখো তো। লিজা করো তো। হ্যাঁ, ডেবিট সাইডে এই যে এই আমাদের শুধু এই অংশটা, ডেবিট সাইডের এতটুকু অংশটা, এই অংশটা যে 8,800, তার সাথে যোগ হবে 4,97,400। ওকে, তার সাথে যোগ হবে 1,40,000, তারপর 24,400, দেন 14,000, 12,100, তারপরে 16,700, তারপরে হচ্ছে যে 24,000 আরো একবার, এরপর 3,700, দেন হচ্ছে 9,000, 5,000, 4,080। দেখো আবারও অন্যরকম হচ্ছে। আমারও এটা আসছে এখন 7,59,180। হুম, এটা 180 না, এটা 480 আসবে। ঠিক আছে, ফাইনাল আনসার 480 আসবে। তার মানে এইখান থেকে আমরা যখন অ্যামাউন্ট গুলো উঠাচ্ছিলাম সেই অ্যামাউন্টের মধ্যে কোথাও না কোথাও আমাদের মিস্টেক হচ্ছে। ঠিক আছে, প্রশ্নটা একটু রিচেক করা দরকার। এই যে এই নাম্বারগুলোর মধ্যে। আচ্ছা যাই হোক, আমি একটু মেইন জায়গাতে আসি তোমাদের। এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে 7,59,480 টাকা আসবে বোথ সাইডে। 7,59,480। আমি মেইন জিনিসটা বুঝাই দেই। আমাদের যদি 59,000 টাকা আমার ব্যয় হয়, কিন্তু 55,000 টাকা যদি আমার আয় হয়, তাহলে আমার লাভ হচ্ছে না লস হচ্ছে বলো তো? 15 মিনিটে মিটিংটা শেষ হয়ে যাবে, একটু জলদি বলো। লাভ হচ্ছে। না, 55,000 ইনকাম কিন্তু 59,000 আমার খরচ, তাহলে লাভ কিভাবে হচ্ছে? লস ও হচ্ছে। সরি, তাহলে লস হচ্ছে। ঠিক হ্যাঁ, আছে, তাহলে লস কত টাকা হচ্ছে? 4,200।
মাইনাস করো তো কত আসে। এই যে ব্যয়ের অংশটা, ব্যয় থেকে আয়টা বাদ দাও, কত আসে? 4,000 হুম 4,200 4,280, রাইট? তাহলে এই 4,200, দেখো আমার 4,280 টাকা কিন্তু ক্রেডিট সাইডে শর্ট। 4,280 টাকা আমার ক্রেডিট সাইডে শর্ট। কিভাবে? এদিকে 59, এদিকে 55, তাহলে এই টাকাটা আমার জন্য কি লস। এই বরাবর আমি এখানে এন্ট্রিতে লিখে দেব নেট লস। ঠিক আছে, এবারের মেইন কাজটা হচ্ছে কি, লস যদি হয় আমার মালিকানা সত্ত্ব বাড়ে না কমে। কোথায় কোথায় বসাবো যে আয়ে বসাবো যে না 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 না, বুঝো বুঝো, কেন আয়ে বসাচ্ছি। একটা নর্মাল জিনিস হচ্ছে ডেবিট এবং ক্রেডিট কি করতে হয়, সমান করতে হয়। মিলাতে আমার হবে। ডেবিট তো হ্যাঁ 59,000 কিন্তু ক্রেডিট কি 55, তাহলে কি সমান হচ্ছে? সমান না, ক্রেডিট সাইডে তো আমার শর্ট আছে, তাহলে যেটা শর্ট এটা আমি ক্রেডিট সাইডে বসাই সমান করতেছি আপাতত। ঠিক আছে, ক্রেডিট সাইডে বসালাম যাতে কি হয় আমার উভয় পাশে 59,000 মিলে যায়। ঠিক আছে, মিলানোর জন্য আমি এই কাজটা করলাম। এরপরে কাজ কি, যদি আমার লস হয়, লস হলে আমার মালিকানা সত্ত্ব কমে যায়। তো মালিকানা সত্ত্ব কমলে ডেবিট হয়, তাহলে ব্যালেন্স শিটের ডেবিট পাশে তুমি টাকাটা বসাবা। আর যদি লাভ হয়, লাভ হইলে আমার মালিকানা সত্ত্ব বেড়ে যাবে, তখন সেটা কি বুঝবে, ক্রেডিট সাইডে বসবে। এখন মেইন কাজ হচ্ছে, এতক্ষণ তো 4,280 টাকা ছিল না ব্যালেন্স শিটে, এখন 4,280 টাকা আসছে ব্যালেন্স শিটে। এইবার ব্যালেন্স শিটের ডেবিট এবং ক্রেডিট যোগ করে যদি উভয় পাশ সমান হয়, তাহলে বুঝবে তোমার অঙ্ক কারেক্ট হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা কি বুঝাইতে পারছি, যে আয় ব্যয় হইলে কোথায় কি করবা। এটা কি বুঝছি সবাই? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা তোমাদের আছে, আমি তোমাদের একটু কোশ্চেনটা দেখাই। সেটা হচ্ছে আমাদের যে আমাদের অ্যাকাউন্টিং স্যারটা কোথায়, এই যে অ্যাকাউন্টিং স্যার আমাদের যে শীট দিছিল, সেটা হচ্ছে যে আমাদের এক্সারসাইজ ফাইল একটা দিছিল না চ্যাপ্টার 3 এর, এই চ্যাপ্টার 3 এর মধ্যে তোমরা এটা পাবা। এই চ্যাপ্টার 3 এর মধ্যে এই যে প্রবলেম 5 এর 8A, এই অঙ্কটা সবচেয়ে বড় অঙ্ক। ঠিক আছে, স্টেপ যদি বুঝে যাও, প্রসেসিং যদি বুঝে যাও, বাকি কাজ তোমরা নিজেরা করতে পারবা। তাহলে স্টেপগুলো আরেকবার বলি। প্রথমে রেওয়া মিল গুলো উঠাইতে হবে অ্যাজ ইট ইজ, তারপরে অ্যাডজাস্টমেন্ট গুলো জাবেদার সাহায্যে তোমরা অ্যাডজাস্টমেন্টের ঘরে বসাবা। তারপরে ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্টমেন্টের ডানে বামে যোগ বিয়োগ করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এন্ট্রিগুলো বসাবা। এরপর অ্যাকাউন্টস গুলো যদি আয় ব্যয় হয়, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে তার অ্যামাউন্ট গুলো ইনকাম স্টেটমেন্টে যাবে যদি আয় ব্যয় হয়। যদি আয় ব্যয় ছাড়া সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব হয়, তাহলে ব্যালেন্স শিটে যাবে। ঠিক আছে, থার্ড স্টেপ, এরপর কাজ কি, ইনকাম স্টেটমেন্টে ডেবিট এবং ক্রেডিট মিলানো, লাভ এবং লস বের করা। ঠিক আছে, যদি লাভ হয় ব্যালেন্স শিটের ক্রেডিটে বসাবা, যদি লস হয় ব্যালেন্স শিটের ডেবিটে বসাবা। এইবার বসানোর পরে ব্যালেন্স শিট যোগ বিয়োগ করবা, যদি উপর নিচ মিলে যায় তখন বুঝবো যে তোমার অঙ্ক কারেক্ট। যদি কোশ্চেনেই কোনো ভুল থাকে, জাবেদায় খতিয়ানে যদি কোশ্চেনে কোনো ভুল থাকে যার কারণে অ্যামাউন্ট মিলতেছে না, তাহলে সেই ক্ষেত্রে তোমরা এখানে একটা সাসপেন্স অ্যাকাউন্ট অথবা অনিশ্চিত হিসাব আনতে পারো। ঠিক আছে, যেটার সাথে তোমরা পরিচিত, এবং লাস্টে কি করবা, এই যে প্রত্যেকটা নিচে এখানে এই টোটাল করে টোটাল অ্যামাউন্ট এখানে বসাই দিবা। ওয়ার্কশিটের প্রসেস কি বুঝাইতে পারছি আমি? Yes. এটার সলিউশনও আছে। ঠিক আছে, এটার সলিউশন আছে, সলিউশন গুলো একটু প্র্যাকটিস করবা। আর তোমাদের অ্যাকাউন্টস গুলোর এই নামের জন্য যাতে কোনো প্রবলেম না হয়, এখানে যতগুলো আমি পারি সবগুলোর ইংলিশ প্লাস বাংলা দিয়ে রাখছি অনেক আগে থেকে তোমাদের জন্য। আমাদের ইংলিশ ছাড়া সবগুলো কোর্সের কত ধরনের কোশ্চেন আসতে পারে কোশ্চেন সাজেশন দেওয়া হয়ে গেছে, সেগুলো দেখে নিবা। ঠিক আছে, অ্যাকাউন্টস এর জন্য ইনকাম স্টেটমেন্টের ধাপ, তারপরে ওয়ার্কশিট, ব্যাংক স্টেট রিকনসিলিয়েশন, ডেপ্রিসিয়েশন, প্রত্যেকটার উপরে আমি ইন্ডিভিজুয়ালি একটা একটা শীট দিছি, ওগুলো একটু গ্রুপে মিডিয়া অপশন থেকে কাইন্ডলি দেখে নিবা। ঠিক আছে, তাহলে আমি এখানে একটু শেষ করতেছি আমাদের ক্লাসটা মোটামুটি। আর এখানে হয়তো একজন একটা কোশ্চেন করছিল যে না, ওয়ার্কশিট এবং ব্যালেন্স শিটের মধ্যে পার্থক্য হচ্ছে যে ওয়ার্কশিট এটা হচ্ছে একটা ছোট করার প্রক্রিয়া, মিনিমাইজ করার প্রক্রিয়া। নর্মালি যখন তুমি রিয়েল লাইফে
ব্যালেন্স শিট করতে যাবা, ব্যালেন্স শিটের জন্য অনেক বড় খাতা লাগে। আমরা বিশদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী করছি, আলাদা আলাদা পেজ করছি। এই যে বিশদায় বিবরণীর জন্য আলাদা ৩-৪ পেজের অঙ্ক করছি, সেখান থেকে মুনাফা বের করে তারপর গিয়ে ব্যালেন্স শিটে আমরা ৩-৪ পেজের অঙ্কে একটা পোস্টিং দিছি। কিন্তু ওয়ার্কশিটটা দেখো, ওয়ার্কশিটে একদম চোখের সামনে সবকিছু আছে। তো ওয়ার্কশিটটা হচ্ছে কার্যপত্র, যেখানে ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করার আগে আমরা একটা রাফ খাতার মতো করে রাখি, যেখানে চোখের সামনে আমরা সবকিছু দেখতে পাই। ঠিক আছে? আর এখানে ব্যালেন্স শিটের মধ্যে থেকে ইন্ডিভিজুয়ালি যখন আলাদা একটা আর্থিক অবস্থার বিবরণী হ্যাঁ করবা, সেটা হচ্ছে একটা হ্যাঁ পার্ট। এই যে, ওকে, তাহলে ব্যালেন্স শিট সেটা আর্থিক অবস্থার আর্থিক বিবরণীর একটা অংশ। হ্যাঁ, আর ওয়ার্কশিট হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের একটা সপ্তম ধাপ, যেটা তুমি চাইলেও করতে পারো, নাও চাইলেও করতে পারো। এটা আমরা করি জাস্ট আমাদের হিসাবগুলো ইজিলি ট্র্যাকিং করার জন্য, আর কিছু না। ঠিক আছে? এই যে এখন সবকিছু আমার চোখের সামনে আছে, যখন আমি বিশদায় বিবরণী করব আরামসে শুধু এখান থেকে পোস্ট করব, যখন ব্যালেন্স শিট করব আরামসে শুধুমাত্র এখান থেকে পোস্ট করব। ওকে, ওয়ার্কশিট শুধু আমাকে হেল্প করে, নাথিং এলস। আর কিছু, আর কোনো কোশ্চেন আছে? আবদ্ধ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মিটিংটা এখানে ক্লোজ করতেছি, কেমন? ওকে, আল্লাহ হাফেজ। দাঁড়ান।